চুক্তি লঙ্ঘন করে লেবাননে আরও আগ্রাসী দখলদার বাহিনী, নারীসহ নিহত ৮, অভিযান জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। হিজবুল্লাহর পাল্টা আঘাতে ইসরায়েলি সেনা নিহত। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে কাটছে না জটিলতা, জনগণের স্বার্থ নিশ্চিত না হলে সমঝোতা নয়, সাফ জবাব তেহরানের। এখনো ঝুঁকিমুক্ত নয় ইরান। উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত, কিয়েভের বিমান ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা, মস্কোর সামরিক স্থাপনায় পাল্টা আঘাত। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ৪৬ জন নিহত, আহত ৭০। খনির কাজে ব্যবহারের জন্য করা হয়েছিল সংরক্ষণ, দাবি বিদ্রোহীদের। এবং অভিবাসী আটক কেন্দ্র ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উত্তেজনা, রাতভর দফায় দফায় সংঘর্ষ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাসমিলা খান। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। সংলাপ চললেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে কোনো চুক্তি নয় বলে সাফ জবাব দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের। এদিকে ইরান সরকারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে দেশটিতে ৫০টির বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটি এখনও ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন সরকারি মুখপাত্র। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও বার্তা বিনিময় চললেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার ইরানি সংবাদ সংস্থা IRNA-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চুক্তি সংক্রান্ত সব আলোচনা ও দাবিকে অনুমান নির্ভর বলেই মনে করছে তেহরান, যে কারণে চুক্তি নিয়ে কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন আরাকচি। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরানি জনগণের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না তেহরান। এছাড়া বাস্তব অগ্রগতি ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণে রাজি নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। সাম্প্রতিক সংঘাতে দেশের অবকাঠামো খাতেও বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে ইরান। দেশটির সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ৫০টিরও বেশি সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মহাসড়ক, সেতু, টানেলও রয়েছে। এসব ক্ষতি সত্ত্বেও আমদানি রফতানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যুদ্ধের সরাসরি সংঘাত কমে এলেও দেশটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও সক্ষমতার বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। জলপথ দিয়ে ২৪ ঘন্টায় ২৮টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে অবতরণ করেছে বলেও দাবি তাদের। IRGC বলছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে IRGC। যদিও কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বা কোথায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত। ২০০৩ সালে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ভুল আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অতীতে বিভিন্ন দেশে মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাকে তার দেশের সামরিক অভিযান ছিল একটি বড় ভুল ও অত্যন্ত বোকা সিদ্ধান্ত। একইভাবে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হস্তক্ষেপ বা অভিযান চালানো উচিত হয়নি বলে মনে করেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু হামলার কারণে ইরান এখনও পারমাণবিক পরাশক্তি হয়ে উঠতে পারেনি। ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত। You look at what happened with Iraq. We did so bad. That was such a foolish thing, what we did.
Shouldn't have been there in the first place, by the way, and shouldn't have been in Iran. But Iran has the capability. If we didn't hit them with the B-2 bombers 9 months ago, they would have a nuclear weapon right now. পুত্রবধূ লরা ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। তিনি বলেন দেশটির সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। যুদ্ধের সময় পুরো রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি হতে পারে। তিনি বলেন অতীতে এমন ভুল হয়েছে যে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়ার ফলে দেশটি কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং ইরান প্রসঙ্গে ট্রাম্পের এ ধরনের মন্তব্য নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে নতুন এক কৌশল সামনে এনেছে ইরান। এবার প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করেছে তেহরান। এতে গুগল, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই ফি আদায় নিয়ে ধোঁয়াশা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে এটিকে ইরানের বড় একটি অর্থনৈতিক চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমাদের ওপর প্রতিশোধ হিসেবে এবার হরমুজ প্রণালীর তলদেশে ইন্টারনেট লাইনের ওপর নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে তথ্য বহনকারী সাবমেরিন কেবলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মুজতবা প্রশাসন। গেল সপ্তাহে ইরানের আইন প্রণেতারা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ, এশিয়াকে সংযুক্তকারী এই কেবলগুলোকে লক্ষ্য করে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানের সামরিক মুখপাত্র জানান ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করবে তেহরান। এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। একই সঙ্গে এই কেবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোর কাছেই থাকবে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি তাদের জলসীমায় থাকা কেবলের জন্য ফি চাওয়া আন্তর্জাতিক আইন বা 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন চুক্তির পরিপন্থী নয়। এক্ষেত্রে তারা মিশরের উদাহরণ টেনেছে, যারা সুয়েজ খালের কৌশলগত অবস্থান ব্যবহার করে সাবমেরিন কেবল থেকে বার্ষিক কোটি কোটি ডলার ট্রানজিট এবং লাইসেন্স ফি আয় করে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তির জায়ান্টরা ইরানকে কোনো অর্থ প্রদান করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে ফের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মুখে ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র রয়েছে। বিশ্লেষকরা বলছেন সাবমেরিন কেবলে যে কোনো হামলায় বিভিন্ন মহাদেশে ইন্টারনেট বিপর্যয় নেমে আসতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী সহ 8 জন নিহত হয়েছেন। হাসপাতাল কর্মী সহ আহত হন অন্তত 20 জন। জবাবে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। এদিকে 900 বছরের পুরনো বিউফোর্ট দুর্গ দখলের পর হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বিভিন্ন শহরে বিমান ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। টাইরের কাছে অবস্থিত আব্বাসিয়েহ ও হাসপাতাল সংলগ্ন এলাকাও লক্ষ্যবস্তু বানানো হয়। দিনভর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্মীসহ আহত হয়েছেন অনেকে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয়রা। পাল্টা জবাবে হিজবুল্লাহ ড্রোনের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্তের দাবি করা হয়েছে। পাশাপাশি লেবানন থেকে ছোড়া 2টি প্রজেক্টাইল ভূপাতিতেরও কথা জানিয়েছে তারা। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর 900-র বেশি সদস্যকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী।
এমন পরিস্থিতির মধ্যে লেবাননে স্থল অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সেনাদের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকার আরও ভেতরে প্রবেশ এবং অভিযান আরও জোরদার করতে হবে। বিউফোর্ট দুর্গ ও আশপাশের কৌশলগত এলাকা দখলকে বড় অগ্রগতি হিসেবেও উল্লেখ করেন তিনি। আমাদের যোদ্ধারা বিউফোর্ট ঘাঁটি দখল করে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে। আমি আইডিএফকে লেবাননে অভিযান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আর এখন নির্দেশ হলো হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আরও ভেতরে যাওয়া এবং অভিযান বাড়ানো। এদিকে চলমান সংঘাতে লেবাননে 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ও 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। ইসরায়েলের হামলা ও স্থল অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এটি দ্রুত বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। রোববার উপত্যকার একটি ক্যাফে ও বন্দরে দখলদার বাহিনীর হামলায় 3 জন নিহত হন। পশ্চিম তীরেও এক ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে বিদ্যুৎ সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফা জানিয়েছে, স্থানীয় সময় রোববারও গাজা সিটির পশ্চিমে একটি বন্দরে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। তাদের উদ্ধার করে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর নেতানিয়াহু বাহিনীর হামলায় এ পর্যন্ত 930 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 3000। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার দখলদারদের গুলিতে ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। জেরুজালেম গভর্নরের দাবি, নিহত ব্যক্তি আলরাম এলাকায় বিভাজন দেয়াল পার হয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকার 70% নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসিম বলেন, 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি মানছে না ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। দখলদারদের আগ্রাসনের মধ্যেই গাজার দেইর আল বালাহ শহরের হাসপাতালে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ জেনারেটর বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস, নবজাতক সেবা, আইসিইউ ও ল্যাবরেটরি বিভাগও যে কোনো সময় বন্ধের শঙ্কা প্রকাশ করেছে তারা। এতে শত শত রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে। জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। গত 24 ঘন্টায় ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি ও জ্বালানি পরিবহন অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। জবাবে রোস্তভ অঞ্চলের সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে বড় ধরনের রুশ হামলার শঙ্কায় সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক ও জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কোর দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। 148টি এলাকায় ইউক্রেনীয় সেনা ও বিদেশি যোদ্ধাদের অবস্থানে আঘাত হানার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের একটি ড্রোন জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনে আঘাত হেনেছে বলে অভিযোগ করেছেন পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার রোস্তভ অঞ্চলের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও 2টি Tu-142 সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনাতেও হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এসব হামলায় রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলেও দাবি তাদের। একই সঙ্গে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা নিয়ে রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এটিকে ভিত্তিহীন প্রচারণা বলেও মন্তব্য করেছে কিয়েভ।
এমন পরিস্থিতিতে বড় ধরনের রুশ হামলার আশঙ্কা এখনও রয়েছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন এ বিষয়ে মিত্র দেশগুলো রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। শিগগিরই নতুন বৈঠক ও প্রতিনিধি পর্যায়ে আলোচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। বড় ধরনের হামলার আশঙ্কা এখনও রয়েছে। এ বিষয়ে আমাদের মিত্ররা রাশিয়ার সঙ্গে কথা বলেছে, তবে রাশিয়া তাদের অবস্থান বদলাবে এমন আশা খুব কম। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিপদের সংকেত পেলেই দ্রুত নিরাপদ স্থানে চলে যান এবং নিজের জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থানে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনই দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন সামরিক অভিযান ও কূটনৈতিক তৎপরতা দুই পথেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ। নাসরিন রুমি, সময় সংবাদ। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে একটি বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 46 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রোববার দেশটির শান রাজ্যের কৌংটাট গ্রামে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান প্রথম বিস্ফোরণের পরই একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের কয়েকটি বাড়ি ধসে পড়ে। পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। ঘটনাস্থলটি সশস্ত্র গোষ্ঠী টা আং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর নিয়ন্ত্রণে। তারা জানায় খনির কাজে ব্যবহৃত বিস্ফোরক সেখানে সংরক্ষিত ছিল। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে চলছে তদন্ত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফোরাত নদীর পানি বেড়ে যাওয়ায় সিরিয়ায় আকস্মিক বন্যা, তলিয়ে গেছে বসতবাড়ি ও কৃষিজমি। পানিবন্দী বহু মানুষ, চলছে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অভিবাসন আটক কেন্দ্র ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। রাতভর দফায় দফায় সংঘর্ষ আর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পর রোববার থেকে নিউ ইয়র্ক শহরের ডিলানি হলের আশেপাশে কারফিউ জারি করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। প্রতিদিন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্যকর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে স্টেট পুলিশও। নিউ জার্সির নিউ ইয়র্ক শহরের ডিলানি হল অভিবাসন আটক কেন্দ্র ঘিরে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ রায়ট শিল্ড ব্যবহার করে তাদের পেছনে ঠেলে দেয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুলিশ ঘোড়ায় চড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ ইয়র্কের মেয়র রাস বারাকা রোববার ভোরে কারফিউ ঘোষণা করেন। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলেও জানানো হয়। একই সঙ্গে আটক কেন্দ্র সংলগ্ন অর্ধমাইল এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরেল জানিয়েছেন কিছু উস্কানিদাতা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। বলেন জননিরাপত্তা নিশ্চিত করতে স্টেট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সহিংসতা ঠেকাতে বিক্ষোভের নির্দিষ্ট এলাকা তৈরি করার কথাও জানান তিনি। ডিলানি হল কেন্দ্রটি পরিচালনা করছে জিইও গ্রুপ, যেখানে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ICE কাজ করছে। অনেকদিন ধরে কেন্দ্রের ভেতরে মানবিক পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে কিছু বন্দী অনশন ও কাজ বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে বলেও জানা গেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অনেক বিরোধী নেতা। এদিকে অভিষেক সহ তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির নির্দেশে হাসপাতালে ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয় অভিষেককে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, অভিষেকের সফরের বিষয়ে পুলিশ আগেই অবগত ছিল, তবুও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় আহত হন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এর আগে শনিবার রাতেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই হামলাকে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর আখ্যা দেন তারা। রাহুল গান্ধী এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিজেপির দিকে আঙুল তোলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে ভারতে গেছেন মিন অং হ্লাইং। রোববার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য, যোগাযোগ বৃদ্ধি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। 5 দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, সামরিক অভ্যুত্থানের পর থেকে বিচ্ছিন্ন থাকা মিয়ানমারের সাথে আঞ্চলিক সম্পর্ক পুনরুত্থানের অংশ এই সফর। অন্যদিকে কৌশলগত কারণে মিয়ানমারে চীনের একচ্ছত্র প্রভাব কমানো, বিরল খনিজ উৎপাদনের সহজলভ্যতা নিশ্চিত করা এবং উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করতে এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন দিল্লি। সিরিয়ায় ফোরাত নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। দেইর আল জোর প্রদেশে বিস্তৃত কৃষি জমি ও বসতবাড়ি ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে বহু বাসিন্দা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নদীর পানি স্বাভাবিক স্তরের চেয়ে অন্তত 3 মিটার বেড়ে গেছে। বন্যার তীব্রতা না কমায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দের আল জুর প্রদেশে কৃষিজমি, সড়ক ও বসতবাড়ি ডুবে আছে পানির নিচে। ফোরাত নদী উপচে পড়ায় সেখানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। লোকালয়ে পানি প্রবেশ করায় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা মিলে নদীর তীর রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দের আল জুরের সরকারি কৃষি দফতরের প্রধান জানান, বন্যার আগে নদীর স্বাভাবিক উচ্চতার তুলনায় পানির স্তর প্রায় 3 মিটার বেড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, পানি ঘরবাড়িতে ঢুকে পড়লেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সহায়তা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাঁধ বন্ধের জন্য সাহায্য চাওয়া হয়েছে, তবে সময়মতো সহায়তা না পৌঁছানোয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়েছে। পানি এখন ঘরবাড়ির ভেতরে ঢুকে পড়েছে। সকাল থেকে আমরা এই ভাঙন বন্ধ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চেয়েছিলাম, তবে বিকেল পর্যন্ত কোনো সহায়তা পৌঁছায়নি। ততক্ষণে পানি বেড়ে অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। চলতি বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে প্রদেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউফ্রেটিস বাঁধের কয়েকটি গেট খুলে দেয় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত অন্তত 500 হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, বন্যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং নদীর পানির স্তর স্থিতিশীল হয়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে একটি 5তলা ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর সাকেত মেট্রো স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। ভবনটিতে একটি কোচিং সেন্টার, কয়েকটি ক্যাফে ও অফিস ছিল। দুর্ঘটনার সময় ওপরের তলায় নির্মাণ কাজ চলছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 10 জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জানান,
ধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে দীর্ঘ সময় ধরে সাহায্যের আর্তনাদ শোনা যাচ্ছিল। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আশেপাশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। লাওসের গুহায় আটকে থাকা 2 জনের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। গত 19 মে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় গুহায় প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ায় মোট 7 জন সেখানে আটকা পড়েন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে থাকা 5 গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়, তবে 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে তারা সোনা খোঁজার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি পথ ও বৈরী আবহাওয়া সত্ত্বেও লাওস ও থাইল্যান্ডের উদ্ধারকারী দল যৌথভাবে এই জটিল অভিযান পরিচালনা করছে। দেখছেন আন্তর্জাতিক সময়। কঙ্গোতে ভয়াবহ রূপ নেওয়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় জোরদার করা হয়েছে চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম। তবে এরই মধ্যে 4 জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আঞ্চলিক বিস্তারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি ইবোলা কোয়ারেন্টিন পরিকল্পনা স্থগিত করেছে কেনিয়ার আদালত। ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে নতুন করে দেখা দিয়েছে আশার আলো। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বুন্ডিবুগীয় ধরনের ইবোলায় আক্রান্ত 4 নার্স সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে এক ল্যাব কর্মীও সুস্থ হন। এতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার ফলে আরও রোগী সুস্থ হওয়ার আশা দেখা যাচ্ছে। তবে প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এখন পর্যন্ত 282 জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, মারা গেছেন 42 জন। এছাড়া সম্প্রতি নতুন করে আরও 19 জনের ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। পূর্বাঞ্চলীয় গোমারে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে হাত ধোয়া, তাপমাত্রা পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া সফর করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। সীমান্তবর্তী এ অঞ্চলের সংক্রমণ ইতোমধ্যে উগান্ডায়ও ছড়িয়ে পড়েছে, যে কারণে উগান্ডা কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধের পাশাপাশি কঙ্গো সরকারও আক্রান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ইবোলা কোয়ারেন্টিন পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন কেনিয়ার একটি আদালত। পরিকল্পনা অনুযায়ী ইবোলার সংস্পর্শে আসা মার্কিন নাগরিকদের জন্য একটি সামরিক ঘাঁটিতে 50 শয্যার একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হতো। আদালতের এই সিদ্ধান্তে কেনিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে জনস্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে আঞ্চলিক স্বাস্থ্য নেতৃত্ব দেওয়ার একটি সুযোগ হাতছাড়া হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির আশঙ্কা সংক্রমণ আরও দেশে ছড়িয়ে পড়তে পারে। গত 2 সপ্তাহে কঙ্গো ও উগান্ডায় 1000-এর বেশি সন্দেহভাজন সংক্রমণ এবং 246 জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। স্তন ক্যান্সার চিকিৎসায় নতুন এক ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগেই জানা যাবে কোন রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি কার্যকর হবে আর কার ক্ষেত্রে হবে না। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে বিপুল সংখ্যক রোগী শুধু হরমোন থেরাপিতেই সমান সুফল পেতে পারেন। ফলে কেমোথেরাপির কষ্টকর পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোর সুযোগ তৈরি হচ্ছে এবার। স্তন ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় স্তন ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে। গবেষকরা প্রসিগনা নামে একটি ডিএনএ পরীক্ষা ব্যবহার করে দেখেছেন কোন রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি প্রয়োজন আর কার ক্ষেত্রে তা এড়ানো সম্ভব। 40 বছরের বেশি বয়সী 4000 রোগীকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।
গবেষণার ফলাফল বলছে অংশগ্রহণকারীদের 2/3 বেশি রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি না দিয়েও শুধু হরমোন থেরাপির মাধ্যমে কার্যকর চিকিৎসা সম্ভব। প্রসিগনা পরীক্ষায় 50টি জিনের কার্যক্রম বিশ্লেষণ করে ক্যান্সার পুনরায় ফিরে আসার ঝুঁকি নির্ধারণ করা হয়। গবেষণায় দেখা যায় যেসব রোগী কেমোথেরাপি ছাড়াই চিকিৎসা নিয়েছেন তাদের 5 বছর বেঁচে থাকার হার ছিল 93.7%। অন্যদিকে কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল 94.9%। অর্থাৎ দুই দলের ফলাফলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। গবেষকদের মতে এতে প্রমাণ মিলেছে অনেক রোগী অপ্রয়োজনীয় কেমোথেরাপি ছাড়াই নিরাপদ ও কার্যকর চিকিৎসা পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছে এই গবেষণা ক্যান্সার চিকিৎসাকে আরও ব্যক্তিকেন্দ্রিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এতদিন অনেক রোগীকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেমোথেরাপি দেয়া হতো, যদিও সবার ক্ষেত্রে এর উপকার সমান ছিল না। নতুন পরীক্ষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হলে হাজার হাজার রোগী কেমোথেরাপি ক্লান্তি, বমি ভাব, চুল পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং অন্যান্য শারীরিক মানসিক ধকল থেকে রক্ষা পেতে পারেন। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা পুরোপুরি কাটেনি। কিছু বাংলাদেশিদের আইন লঙ্ঘন, জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। এমন বাস্তবতায় প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজিত হয়েছে প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউএই শীর্ষক অনুষ্ঠান। আয়োজকদের আশায় ইতিবাচক বার্তা ছড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হবে। সিবলিয়াল সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভিসা ও শ্রমবাজার সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা 2024 সালে জুলাই আন্দোলনের সময় কিছু প্রবাসীর বিক্ষোভে অংশগ্রহণ, ভিসা ও সনদ জালিয়াতি, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং আইনভঙ্গের ঘটনায় আমিরাত সরকারের নজর পড়ে বাংলাদেশি কমিউনিটির উপর। একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তৈরি করেছে নতুন উদ্বেগ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ কমিউনিটি ও আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে আয়োজন করা হয় প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউএই শীর্ষক অনুষ্ঠানের। এতে আইন মানায়, স্থানীয় সংস্কৃতি ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের উপস্থাপন করার আহ্বান জানান বক্তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরব। বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, প্রবাসীদের কর্মদক্ষতা ও আইন মেনে চলার সংস্কৃতি দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলে। তাই দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার তাগিদ দেন তারা। এই ধরনের অনুষ্ঠান যদি আরো হয়, তার মাধ্যমে এদেশের সরকারের যারা নীতি নির্ধারক তারা আমাদের এই ধরনের উদ্যোগগুলোকে ভালো চোখে দেখবে। আমাদের কমিউনিটি থেকে এই দেশের মানুষকে এবং এই দেশের সরকারকে জানাতে চেয়েছি যে আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করি। করোনা মহামারী কিংবা আঞ্চলিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে আমিরাত। এর প্রতিদান হিসেবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত কমিউনিটি গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ায় উন্নত কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের সফল প্রতীক কোরিয়ান স্ট্রবেরি। চমৎকার স্বাদ আর অসাধারণ গুণগত মানে স্ট্রবেরি জয় করেছে বিশ্ববাজার। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে কোরিয়ান স্ট্রবেরির সুনাম এখন শীর্ষে। সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশ ও আধুনিক স্মার্ট ফার্মিং প্রযুক্তির ছোঁয়ায় উৎপাদিত এ ফলের বার্ষিক রপ্তানি আয় অন্তত 10 বিলিয়ন কোরিয়ান ইওন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। স্বাদ, নজর কাড়া রঙের জাদুতে বিশ্ব মাতাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্ট্রবেরি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাড়ছে সুস্বাদু এই ফলের চাহিদা। গুণগত মানে অনন্য হওয়ায় আন্তর্জাতিক বাজারেও তৈরি করছে একচেটিয়া আধিপত্য। দখল করে নিয়েছে প্রিমিয়াম ফলের বিশেষ স্থান। একসময় কোরিয়ার স্ট্রবেরি চাষ জাপান জাতের উপর নির্ভরশীল থাকলেও সেই চিত্র এখন বদলেছে। দেশীয় গবেষকদের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ভাবিত হয়েছে সোলহিয়াং, মেহিয়াং, খুমশিল এবং
কিং স্ট্রবেরির মতো বেশ কয়েকটি উন্নত জাত। এই জাতগুলো এখন বিদেশেও ব্যাপক জনপ্রিয়। স্ট্রবেরি ফুল দেখতে ভীষণ সুন্দর। খোলা পরিবেশে বাতাস ও মৌমাছির মাধ্যমে এসব ফুলে পরাগায়ন হয়। তবে গ্রিন হাউসে বাতাসের অভাব থাকায় আমরা 2 ধরনের মৌমাছি রাখি, মধুমক্ষিকা এবং ভোমরা মৌমাছি। পরাগায়ন সম্পন্ন হলে সাদা পাপড়িগুলো ঝরে যায়। প্রথমে ছোট সবুজ স্ট্রবেরি, পরে সাদা রং ধারণ করে এবং শেষে লাল, রসালো ও সুস্বাদু স্ট্রবেরিতে পরিণত হয়। কোরিয়ার আধুনিক প্রযুক্তি, নিয়ন্ত্রিত গ্রিনহাউস এবং কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে নিশ্চিত হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও হংকং সহ বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রবেরি এখন কোরিয়ার কৃষিপণ্য রপ্তানির শীর্ষ অবস্থানে। চলতি বছরে এখন পর্যন্ত রপ্তানি আয় ছুঁয়েছে প্রায় 10 বিলিয়ন কোরিয়ান ওন। এই স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। দক্ষিণ কোরিয়ারা তাদের নিজ দেশের চাহিদা পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কানাডায় দেশীয় সবজির স্বাদ নিতে এক ভিন্ন আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশি কৃষিবিদরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ডিগ্রিধারীদের সংগঠন ইউনাইটেড বাও অ্যালুমনাই ইন কানাডা স্বল্প মূল্যে 200 জনকে প্রায় 1000 সবজি চারা হস্তান্তর করেছে। স্থানীয় সময় রোববার সকালে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত টরন্টোর আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন বাংলাদেশি সবজির চাষ হয় এই দেশে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা চারা সংগ্রহ করে বাড়ির ব্যাকইয়ার্ড কিংবা বারান্দায় চাষ করে থাকেন এসব সবজি। ভালো জাতের চারা পেলে ফলনও হয় বেশ ভালো। তাই তো প্রবাসীদের সতেজ দেশীয় সবজির স্বাদ দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ডিগ্রিধারীদের সংগঠন ইউনাইটেড বাও অ্যালামনাই ইন কানাডা। গত কয়েক বছরের মতো এবারও কম দামে ভালো জাতের সবজির চারা বিতরণ করেছেন তারা। আগে থেকে রেজিস্ট্রেশন করা প্রায় 200 জনের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। এত কম দামে কেউ দেয় না, এই ডিস্ট্রিবিউশনটা হয় না, কারণ $10 দিয়ে রেজিস্ট্রেশন করে এতগুলো চারা দেওয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করছে তারা সবাই মাটির সাথে সম্পর্ক, সবাই কৃষিবিদ, আমরাও কৃষিবিদ হয়ে গেছি। এখানে তারা বিভিন্ন জন বিভিন্ন পেশায় থাকলেও অনেকটা নিজেদের দায়বদ্ধতা থেকেই কয়েক বছর ধরে এই আয়োজন করে আসছেন। $10 6টি চারা। ভবিষ্যতে পরিধি আরো বাড়িয়ে দেবার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। গবেষক আছে যারা আমাদেরকে গাইড করে থাকেন, তারা আমাদেরকে এই গাইডলাইন দিয়ে কোন চারাগুলি কোন জাতের এগুলি ভালো হবে। এই 6টা ভ্যারাইটি একটা ট্রে করে আমরা সাজানো, সো তারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এসে রেজিস্ট্রেশন করেছেন, পেমেন্ট করেছেন এবং চারা নিয়েছেন। বিতরণ অনুষ্ঠানে গ্রাহকদের কৃষিজনিত বেশ কিছু সমস্যার সমাধানও দেন প্রবাসী কৃষিবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। দেখছেন আন্তর্জাতিক সময়। দশকব্যাপী অর্থনৈতিক মন্দার শেষে খনি শিল্পে সুদিন ফেরার স্বপ্ন দেখেছিল বসনিয়ার ছোট শহর ফারেস। তবে 2024 সালে রূপা ও সীসার খনি চালু হওয়ার কিছুদিনের মধ্যেই সে স্বপ্ন এখন শঙ্কায় রূপ নিয়েছে। খনি এলাকার 300-রও বেশি বাসিন্দার রক্তে উচ্চমাত্রার সীসার উপস্থিতি ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। উন্নয়নের জোয়ারে ভাসা এই জনপদটি এখন পরিবেশ বিপর্যয় আর স্বাস্থ্য ঝুঁকির এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে। অর্থনীতির চাকা ঘোরাতে গিয়ে জীবনের গতি থেমে যাচ্ছে বসনিয়ার ছোট শহর ভারেসের বাসিন্দাদের। আর্থিক মন্দা কাটাতে চালু করা হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকা রূপা, সীসা এবং বারাইটের খনি, আর সেই খনি কাল হয়ে দাঁড়ালো তাদের উপর। বহু বছর ধরেই বসনিয়ার পাহাড় ঘেরা শহরটি খনি শিল্পের জন্য সুপরিচিত। দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে 2024 সালে নতুন করে চালু হলে স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার হয়। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান আর জনসংখ্যার বৃদ্ধির ফলে শহরটি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাসিন্দাদের রক্ত পরীক্ষায় শরীরে সীসার উপস্থিতি পাওয়ায় সেই খুশিতে জল ঢেলে দেয়। খনিটি বর্তমানে কানাডিয়ান কোম্পানি ডান্ডি প্রেশাস মেটালসের মালিকানাধীন। খনি সংলগ্ন এলাকার 300-র বেশি বাসিন্দার রক্তে ক্ষতিকর সীসা পাওয়ার ঘটনায় স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে, যদিও কোম্পানিটি দায় অস্বীকার করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রক্তে সীসার উপস্থিতি শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।
স্থানীয় প্রশাসনের মতে এই অঞ্চলে দীর্ঘকাল ধরে খনির কাজ চলায় সীসার উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এটি নতুন খনির কারণে নাকি ঐতিহাসিকভাবে জমে থাকা দূষণ সেটা এখনও স্পষ্ট নয়। এদিকে স্থানীয় পরিবারগুলো চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। চাষের জমি ও গবাদি পশুর খাদ্যে সীসার আশঙ্কায় তারা তাদের দীর্ঘদিনের কৃষিকাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এমনকি পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন উন্নয়ন আর পরিবেশের দ্বন্দ্বে ভারেস এখন এক দোদুল্যমান বাস্তবতার মুখোমুখি, যেখানে একদিকে আছে সচ্ছলতার হাতছানি, অন্যদিকে আছে জীবননাশের আতঙ্ক। নাদিম মারজান, সময় সংবাদ। আলো আর শিল্পের ছোঁয়ায় ইতালির বিক্সেন শহরে ছড়িয়ে দেওয়া হচ্ছে শান্তির বার্তা। ইমাজিন পিস অর্থাৎ শান্তির কল্পনা থিমে চলছে পানিতে আলোর ঝলকানির উৎসব। বিশ্বজুড়ে শিল্পীদের কাজ আর দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে আয়োজন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উঠে এসেছে আলোক শিল্পে। বর্ণিলালয়ে আলোকিত ইতালির ঐতিহাসিক শহর ব্রেক্সেন, যা ব্রেসানোনা নামে পরিচিত। ফেস্টিভ্যাল ঘিরে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন চত্বর ও স্থাপনায় বসানো হচ্ছে দৃষ্টিনন্দন আলোক প্রজেকশন ও ইনস্টলেশন। ইমাজিন পিস অর্থাৎ শান্তির কল্পনা থিমে তুলে ধরা হচ্ছে শান্তির বার্তা। 13টি দেশের শিল্পীদের তৈরি 24টি আলোকশিল্প স্থান পেয়েছে শহরের বিভিন্ন জায়গায়। আইজেক ও রিয়েঞ্জ নদীর তীর জুড়েও সাজানো হয়েছে এসব ইনস্টলেশন। দর্শনার্থীরা নতুনভাবে শহরটিকে উপভোগ করছেন আলো আর শিল্পের মেলবন্ধনে। এবারের আয়োজনেও ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে শিল্পকর্মে। শান্তি শুরু হয় মানুষের নিজের ভেতর থেকেই। শিল্পীদের কাজেও উঠে এসেছে সেই বার্তা, শান্ত চিন্তা, শান্ত জীবন আর সমাজের গুরুত্ব। এই পদচিহ্নগুলো আমাদের অতীতের সঙ্গে সম্পর্কের প্রতীক, আবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথও দেখায়। এবং এখানে এসে ব্যক্তিগত স্মৃতিও রেখে যাওয়ার সুযোগ মিলছে, যা অন্যদের ছুঁয়ে যাবে। জাতিসংঘের আন্তর্জাতিক আলোক দিবস ঘিরে শুরু হওয়া এই উৎসব চলবে 16 মে পর্যন্ত। শিউলি রোজা, সময় সংবাদ। শৈশবের শখ আর যুদ্ধের ক্ষত পেরিয়ে ইরাকের প্রাচীন ঐতিহ্য আগলে রেখেছেন 60 বছর বয়সী নারী গাদা ফাসি। হামদানিয়া শহরের আল আসলাফ জাদুঘরে তিনি প্রদর্শন করছেন পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন এবং বিলুপ্ত প্রায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের নানা ঐতিহ্য। আইএসের তাণ্ডব ও বাস্তুচ্যুতির গল্প বুকে নিয়েও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস বাঁচিয়ে রাখার এই লড়াই আলোড়ন তুলেছে দর্শনার্থীদের মাঝে। 14 বছর বয়স থেকে পুরনো জিনিস সংগ্রহের অদ্ভুত এক নেশা জাগে ইরাকি নারী গাদা ফাসির মনে। মসুল ও হামদানিয়ায় দাদা দাদির বাড়িতে দেখা প্রাচীন সুরমাদানি, সুগন্ধির পাত্র কিংবা উলের সুতাবোনার চরকা দিয়ে শুরু হয়েছিল সেই যাত্রা। সেই রূপকথার মতো শৈশবের সংগ্রহগুলোই আজ স্থান পেয়েছে উত্তর ইরাকের হামদানিয়া শহরের আল আসলাফ বা পূর্বপুরুষ জাদুঘরে। ইরাকের অন্যতম প্রধান খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল হামদানিয়া। 2 দশক ধরে আল কায়দা এবং পরবর্তীতে জঙ্গি গোষ্ঠী আইএসের বর্বর নির্যাতনে এই অঞ্চলের বহু খ্রিস্টান পরিবার ভিটেমাটি ছাড়া হয়, ধ্বংস হয়ে যায় বহু প্রাচীন নিদর্শন। গাদাফাসি জানান, যুদ্ধের সময় বাগদাদে থাকার কারণে তার সংগ্রহের অনেক মূল্যবান সম্পদ হারিয়ে গেছে, পুড়ে গেছে ঘরবাড়ি। 2017 সালে জঙ্গিমুক্ত হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া হামদানিয়ায় ফিরে আসেন গাদাফাসি। 2019 সালে ফিরে এসে অবশিষ্ট স্মারকগুলো নিয়ে 2020 সালে গড়ে তোলেন এই ব্যক্তিগত জাদুঘর। সেখানে রাখা প্রাচীন গ্রামোফোন, পুরনো টেলিফোন, ঐতিহ্যবাহী পোশাক এবং কুমারদের তৈরি মাটির পাত্র আজ ইতিহাস প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাদুঘরের একটি বিশেষ কাঠের টুকরোয় খোদাই করা আছে মাদার মেরির ছবি, যা আইএসের তাণ্ডবের মাঝেও অক্ষত ছিল। এই টুকরোটি দেখলেই সন্তানদের বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণাদায়ক দিনগুলোর কথা মনে পড়ে গাদার। তবুও বুক ভরা আশা নিয়ে তিনি জানান, পূর্বপুরুষদের এই সম্পদগুলো টিকিয়ে রাখলে আগামী প্রজন্মও নিজেদের শিকড়কে ভুলে যাবেন না। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানের বিমানবন্দরে এবার মানুষের পাশাপাশি কাজ করবে হিউম্যানয়েড রোবট। লাগেজ সামলানো, কেবিন পরিষ্কার, এমনকি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট চালাতেও দক্ষতার প্রমাণ দিচ্ছে এই রোবট। প্রযুক্তিতে সবসময় কয়েক দশক এগিয়ে থাকে জাপান, আবারও যেন তাই প্রমাণ করল দেশটি। মানুষ নয়, রোবটই বিমানের মালামাল তুলে দিচ্ছে সযত্নে।
জাপানের বিমানবন্দরে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ, যেখানে মানুষের পাশাপাশি কাজ করবে হিউম্যানয়েড রোবট। টোকিওর হানেদা এয়ারপোর্টে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে হিউম্যানয়েড রোবট, যারা লাগেজ সামলানো, কেবিন পরিষ্কার, এমনকি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট চালাতেও দক্ষতার প্রমাণ দিচ্ছে। কাজ শেষে কর্মীদের সঙ্গে হাত মেলানোও বাকি নেই, যেন মানুষ ও রোবটের ভাবের লেনদেনটা একদম ঠিকঠাক। জাপান এয়ারলাইন্স বলছে দেশটির শ্রমিক সংকটের কারণেই এমন উদ্যোগ নিয়েছে তারা। জাপানের পর্যটক বাড়লেও কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা, ফলে এভিয়েশন সেক্টরে দিন দিন চাপ বেড়েই চলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় 2028 সাল পর্যন্ত ধাপে ধাপে চলবে এই রোবট ট্রায়াল। ভবিষ্যতে এয়ারপোর্ট যেখানে মানুষের লাগেজ তুলতে প্রস্তুত হচ্ছে রোবট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চুক্তি লঙ্ঘন করে লেবাননে আরও আগ্রাসী দখলদার বাহিনী, নারীসহ নিহত 8। অভিযান জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। হিজবুল্লাহর পাল্টা আঘাতে ইসরায়েলি সেনা নিহত। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে কাটছে না জটিলতা, জনগণের স্বার্থ নিশ্চিত না হলে সমঝোতা নয়। সাফ জবাব তেহরানের, এখনও ঝুঁকিমুক্ত নয় ইরান। এবং মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরক, গুদামে ভয়াবহ বিস্ফোরণ, 46 জন নিহত, আহত 70। খনির কাজে ব্যবহারের জন্য করা হয়েছিল সংরক্ষণ, দাবি বিদ্রোহীদের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।